গাইস, ব্লগ করি আনন্দে চ্যানেলে সকলকে ওয়েলকাম। অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে। আসলে দুজনেরই পরপর কনসিকুয়েন্টলি শরীর খারাপ চলছে। কনসিকুয়েন্টলি মানে এ সুস্থ হচ্ছে তো ও পড়ছে। আমার চোখ মুখ থেকে বুঝতেই পাচ্ছেন যে আমি যা শরীর খারাপ থেকে সবে সুস্থ হয়েছি আর কি। গলার ভয়েস এখনও ঠিকঠাক ক্লিয়ার নয়। সব সময় একটা মানে কি বলবো, হেজি একটা ব্যাপার, ইচিং হচ্ছে গলায়। যাই হোক, সমস্ত কিছু ভেবে তাও তোমাদের সাথে সময় কাটাবো বলে আবার আমরা চলে এসেছি। আজকে সোমবার, আজকে একটা আর কি হলিডে পেয়েছে ও, তো এই হলিডেটাকে একটু সেলিব্রেট করা আর কি, একসাথে কিছু একটু রান্না করা, কিছু একটু করা। তো সেই জন্যই তোমাদের সঙ্গে চলে এসেছি। কি রান্না হচ্ছে আজকে একটু বলে দেওয়া যাক। আজকে রান্না হচ্ছে আর কি ছোট একটা প্রচেষ্টা, রান্না হচ্ছে এগ চিকেন বিরিয়ানি আর তার সাথে উইথ চিকেন চাপ। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব, তোমাদের সবটাই দেখাবো। আর আমরা মানে খুব ওয়েট করে আছি, কি হবে জানি না, তবে আমি আগে করেছি বেশ কয়েকবার বিরিয়ানি, তবে দেখা যাক। আমি খেয়েছি ওর হাতে রান্না, আমি বিরিয়ানি আগে অনেকবার খেয়েছি, 2-3বার খেয়েছি। দেখা যাক আজকে, কিন্তু চিকেন চাপ কোনোদিন খাইনি। আজ ফার্স্ট এই এগ চিকেন বিরিয়ানিও বানাচ্ছে এবং তার সাথে চিকেন চাপ। আশা করি জমে যাবে আজকে দুপুরটা। তো সবটাই পুরোটাই আপনাদেরকে শেয়ার করা হবে। আমরা যেহেতু দুজন মানে ব্যক্তি আছি বাড়িতে, সেই জন্য চিকেনের পরিমাণটা ওই 650 মতো নেওয়া হয়েছে। তো এই যে বিরিয়ানির জন্য এই চিকেনটা নিয়েছি জাস্ট 4 পিস, বিকজ যেহেতু দুজনে আছি 2 পিস করে। আর বাকি চিকেনটা এখানে নেওয়া হয়েছে চিকেন চাপের জন্য। এবার প্রথম যেটা করতে হবে, এখানে দেখুন বেশ কিছুটা জল কিন্তু বেরিয়ে এসেছে। এই জলটা বেরিয়ে আসার কারণ হলো অনেকক্ষণ আগে না আমি এই চিকেনটা ভালো করে ধুয়ে একটু ওই লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম। তাতে কি হয়, চিকেনের টিস্যুগুলো খুব সফট হয়ে যায়। এবার আপনারা প্রয়োজন বোধ করলে কেউ ভিনিগারও সেটা করতে পারেন, দুটোর ক্ষেত্রেই দেখুন সেটা আমি করে রেখেছিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথম যেটা করব সেটা হচ্ছে গিয়ে চিকেন চাপ যেটা হবে সেটার না মানে ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট, তাই ম্যারিনেট করতে হবে। তো কি কি দিচ্ছি দেখা যাক। এটা দেখুন পেঁয়াজ বাটা, আমি পেঁয়াজটাকে বেটে রেখেছি আগে। এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেল। এরপর যেটা দেব সেটা হচ্ছে আদা বাটা। আদা বাটা দিলাম। এরপর যেটা দেব সেটা হচ্ছে রসুন বাটা। রসুনটা একটু বেশি লাগবে, রসুন দিলাম। একটু বেশি রসুন দিতে হবে। রসুনটা দেওয়ার পর এরপর কিছু আমি শুকনো গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। নর্মালি চিকেন চাপে অনেকে হলুদ দেওয়া প্রেফার করে, বাট আমি সেরকম করি না। তো এই দেখুন ধনিয়া পাউডার, ধনিয়া পাউডারটা দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ মতো, যে যেরকম পরিমাণে আনবেন সেরকম বুঝে মশলাটা দেবেন। ধনিয়া পাউডার দেওয়া হয়ে গেল। এরপর দেখুন এই যে জিরা পাউডার, কেউ চাইলে জিরে বেটেও দিতে পারেন। আমি যেহেতু পাউডার ইউজ করাটাই প্রেফারেবল বলে মনে করি, তো সেক্ষেত্রে খাটনিটাও অনেক কম হয়। আর জিরে যদি বাটতে যাওয়া হয় মোটামুটি বেশ কালখান ছুটিয়ে দেয়। তো এই হচ্ছে জিরে পাউডার দিয়ে দিলাম এর মধ্যে। এবার যদি বলেন যে রঙটা আনার জন্য, রঙ আনার জন্য আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিলে রঙটা কিন্তু ভালো আসবে। সেক্ষেত্রে আপনার হলুদ গুঁড়ো না দিলেও চলবে। খোলা অবস্থায় রাখা ছিল, তাই কিছুটা ডাস্টটা এই ওয়েদারে, মানে বর্ষার যে ওয়েদার, এই ওয়েদারে কিছুটা জমে গেছে। এর সাথে যদি প্রয়োজন মনে করেন যারা ঝাল খান একটু, তারা সেক্ষেত্রে সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। শুকনো লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন যারা একটু ঝাল খান। আমি ঠিক সেরকম লঙ্কার গুঁড়ো খাই না, কারণ লঙ্কার গুঁড়ো খেলেই আমার খুব সমস্যা হয়। আচ্ছা, এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিট মশলা। মিট মশলার ডাস্ট সামান্য দেবেন, একদম সামান্য দিয়ে দিলাম। এরপর এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, আচ্ছা তার আগে একটু বলি, আমি এর মধ্যে না একটু জায়ফল, সামান্য একটু জায়ফলকে গ্রেট করে দেবো, যাতে স্মেলটা এর মধ্যে একটু আসে। দেখুন জায়ফলটা একটু গ্রেট করছি, কারণ চিকেন চাপে নর্মালি দেখুন গ্রেট হচ্ছে। চিকেন চাপে একটুখানি
এই জায়ফলের স্মেলটা না এলে ভালো লাগে না। আমি নিজেও জানতাম না যে জায়ফল গ্রেট করা যায়, এটা বাড়ির গুরুজনদের কাছ থেকে শেখা যে জায়ফল গ্রেট করা যায়, আমি কিন্তু জানতাম না। আমি ভাবতাম এত শক্ত জিনিস সে আবার গ্রেট করবে কি করে, হ্যান ত্যান। এই যে জয়িত্রী নিয়েছি, এই দেখুন জয়িত্রীটা নিয়েছি, জয়িত্রীটাও এর মধ্যে একটুখানি জাস্ট হালকাভাবে একটু কয়েকটা জাস্ট লিপস দিয়ে দেবো এর মধ্যে, বেশি লাগবে না। নেক্সট এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে কি, দেখুন এর মধ্যে না আমি কাজু আর পোস্তকে পেস্ট করে রেখেছি। এই দেখুন কাজু আর পোস্ত পেস্ট করা আছে, আপনারা চাইলে এর মধ্যে চারমগজ দিতে পারেন। এবার আমি যেহেতু একটু মানে ওই হেলথ কনসাস ব্যাপারটাই, তাই একটু মগজটা খুব একটা পছন্দ করি না। আর কাজুও দিয়েছি খুব অল্প পরিমাণে, জাস্ট গোটা কয়, মেনলি পোস্তই দেওয়া আছে এতে। পোস্তটা যেহেতু একটু কম ক্ষতিকারক, সবই ওই এক আর কি, মানে হেলথ কনসাসনেস দেখাতে গিয়ে খাদ্যের মোহটাকে ত্যাগ করতে পারছি না, খুব সমস্যা, ভীষণ সমস্যা। যাই হোক, এর মধ্যে আপনারা চাইলে চারমগজ দিতে পারেন, বাট চারমগজ দিলে বিষয়টা যেটা হবে একটু স্পাইসি হবে জিনিসটা, আর কিছু না। এটা দিয়েই কিন্তু আমি ম্যারিনেটটা করব। পোস্তর পাত্র কিন্তু ধুয়ে নেবেন, যা দাম, সোনার কাছাকাছি দাম, সোনা খাওয়া মনে হয় পোস্ত খাওয়া, ভীষণ দামি জিনিস, এক ফোঁটাও নষ্ট করবেন না। সুতরাং এটা ভালো করে ধুয়ে সুন্দরভাবে জলটা যেটা পাবেন সেটা সম্পূর্ণভাবে এর মধ্যে দিয়ে দেবেন। তার কারণ পরে যখন গ্রেভি করবেন না, তখন এই মশলাটা কিন্তু কাজে লাগবে। আর ম্যারিনেশন যতক্ষণ বেশি করতে পারবেন তত কিন্তু জিনিসটা ভালো হবে। ম্যারিনেশন যত ভালো হবে তত জিনিসটা ভালো হবে, কারণ মশলাটা ভালো করে ঢুকবে। সেক্ষেত্রে ম্যারিনেট বেশিক্ষণ করে রাখাটাই শ্রেয়। কারণ দেখুন, যার বাড়িতে চিকেন চাপ হবে সে নিশ্চয়ই আগে থেকেই প্রিপারেশন নেবেন যে কালকে চিকেন চাপ হবে, তো তার মানে সেই অনুযায়ী কাজটা আগে থেকে সকালবেলা থেকেই, যদি নিজেরা বাজার যান তাহলে নিজেরা করবেন, হাজব্যান্ড গেলে হাজব্যান্ড করবেন। আচ্ছা, এরপর আমি একটু লবণ দিয়ে দেবো। এখান থেকে আমার লবণের জায়গা, পরিমাণ মতো লবণ আমি এটাতে দিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেবো। একটু দেখুন ঝোল ঝোল ব্যাপারটাও আছে, কারণ ঝোলটা না থাকলে না পরে আবার জল দিতে হবে। আর ঝোলটা থাকার আর একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে ভেতর মানে স্কুইজ করে ব্যাপারটা ভালো ঢুকবে চিকেনের মধ্যে, চিকেনটা যদি ডিপ থাকে। খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এই গেল আমার হচ্ছে চিকেন চাপের ম্যারিনেশন পর্ব। আচ্ছা, একটু আগে দেখালাম চিকেন চাপের ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার বিরিয়ানিতে যে চিকেনটা দেবো সেই চিকেনটার ম্যারিনেশন করবো এই একই পদ্ধতি। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার সাথে এই পেঁয়াজ বাটাটা না সামান্য পরিমাণ আমি রাখলাম, কিসের জন্য বলুন তো, যখন আমি চিকেনের গ্রেভিটা বানাবো এটা দেখুন এর মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ আদা বাটাও এখানে দিয়ে দিচ্ছি, রসুন বাটাও এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দেবো। শুকনো গুঁড়ো মশলা একটু আগে যেগুলো দেখালাম ওই একই গুঁড়ো মশলা, জিরে পাউডার দিচ্ছি। তারপর দেখুন ধনিয়া পাউডার দিচ্ছি। তারপর দেখুন কাশ্মীরি মির্চ দিচ্ছি। তারপর দেখুন এখানে মিট মশলা আছে, সেটাও কিন্তু আমি দেব। ব্যাস হলো। এরপর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেশনটা করে রাখবো যাতে মশলাটা ভালোভাবে এর ভেতর ঢুকে যায়।
আসলে চিকেনের ক্ষেত্রে না রান্নার মেন যে বিষয়টা দেখি, মানে প্রত্যেক বাড়ি দেখেছি এটা, মানে প্রমাণিত সত্য বলতে পারেন, চিকেনটা যদি আগে থেকে ম্যারিনেট করে রাখা যায় তাহলে সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, অত্যন্ত সুস্বাদু। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো যেটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমি একটুখানি এর মধ্যে না হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো, যেহেতু এই চিকেনটা তো বিরিয়ানির চিকেন, এই চিকেনটাতে আমাকে একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, এই দেখুন হলুদ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো কিন্তু এক্ষেত্রে লাগবে, হলুদ গুঁড়ো দিলাম। আরেকটা যে জিনিসটা আমি দেবো এর মধ্যে সেটা হচ্ছে সামান্য পরিমাণে সর্ষের তেল। ব্যাস, এই কটা জিনিস দিয়ে আমি ম্যারিনেশনটা করব। ম্যারিনেশনটা করার কিছুক্ষণ পর তারপর আস্তে আস্তে আমি অন্যান্য দিকে বাকি কাজগুলো করব। ততক্ষণ এটা যতটা ম্যারিনেট হয়ে যাবে বেশ কিছুটা, তারপর আমি রান্নার পদ্ধতিগুলো আস্তে আস্তে সঙ্গে থাকুন, দেখাতে থাকবো এক এক করে। আচ্ছা, এখানে বোধহয় একটা গোটা রসুন রয়ে গেছে, যাকে রসুন বাবাজি গোটাই রয়ে গেছে, কিছু করার নেই। এই গেল আমার হচ্ছে বিরিয়ানির যে চিকেন, সেই চিকেনের ম্যারিনেশন। এটা বিরিয়ানির চিকেনের ম্যারিনেশন। এবার আস্তে আস্তে বিরিয়ানি তৈরির পদ্ধতিতে আমরা প্রবেশ করব। এবার আমাদের বিরিয়ানির প্রথম ধাপ, সেটা হচ্ছে বেরেস্তাটা ভাজতে হবে। বেরেস্তা ভাজার জন্য দেখুন আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো এতে। রান্নাটা খুব বেশি তেলে করব না, অল্প তেলে করব। তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম, সাদা তেল দিলাম। বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজটা দেখুন অলরেডি আগে থেকে আমার পতিদেবতা আগে থেকেই দেখুন কেটে রেখে দিয়েছেন। তো এবার তেলটা একটু গরম হোক, তেলটা গরম হলে আমরা বেরেস্তাটা ভেজে রেডি করে রাখবো। আজকে মনে হচ্ছে খেতে খেতে মনে হচ্ছে বোধহয় বিকাল হয়ে যাবে, যা অবস্থা। যাই হোক, তো যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সেই জন্যই আর কি এই প্রচেষ্টা। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে কমেন্ট বক্সে, এবং অবশ্যই চ্যানেলটি সম্পর্কে যেটা বলার সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাকিদেরকেও অবশ্যই বলবে ভালো লাগলে যে সাবস্ক্রাইব করতে। আচ্ছা, যাই হোক, তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এবার কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে বেরেস্তাটা ভেজে রেডি করে রাখা হবে, একটু ব্রাউন কালার হবে, সেই ব্রাউন কালারটাই কিন্তু আমরা নেব। বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া বিরিয়ানি একদম বেমানান। তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজবো, এবং পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। বেরেস্তা ভাজা অলমোস্ট কমপ্লিটের দিকে। কালারটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। এই যে কালারটা একদম কিন্তু এরকম ব্রাউন কালার হতে হবে, ব্রাউন কালার না হলে বেরেস্তা হবে না, ভালো লাগবে না খেতে। আমি ডিমটা সেদ্ধ করা ছিল, সেই সেদ্ধ ডিমটা আমি জাস্ট, এটা ব্যক্তিগত মতামত, আপনি ভাজতেও পারেন নাও ভাজতে পারেন, অসুবিধা কিছু নেই, জাস্ট হালকা একটু ফ্রাই করে নেওয়া। সেদ্ধ ডিমের স্মেলটা যাতে একদম না থাকে তার জন্য তেলে দিয়ে হালকা একটা ফ্রাই, কালারটা দেখতে পাচ্ছেন আশা করি, একদম হালকা ফ্রাই করে নেওয়া। হালকা একটা রেডিশ কালার আসবে, এই কালারটা একটুখানি ফ্রাই করে নেওয়া, আর কিচ্ছু না। এরপর যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি অলরেডি আগে থেকে বিরিয়ানির যে আলুটা, সেই আলুটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম।
এই দেখুন নুন আর হলুদ দিয়ে আমার অলরেডি সেদ্ধ করা আছে আলুগুলো। নুন আর হলুদ দিয়ে জাস্ট হালকা হাতে মানে একটুখানি হালকা করে সেদ্ধ করা আছে। আর আমি এগুলোকে একটু তেলে ফ্রাই করে নেবো, জাস্ট হালকাভাবে তেলে ফ্রাই করবেন। যদি সেদ্ধ করা থাকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ সেক্ষেত্রে কিন্তু আলু ভেঙে যাবে। আর বিরিয়ানির আলুর ক্ষেত্রে বলে রাখি, অতি অবশ্যই আপনাকে সেদ্ধ করতেই হবে, কারণ না হলে বিরিয়ানির আলু একদম সেদ্ধ হয় না। সেই জন্য চালটা যেহেতু বিশেষভাবে সেদ্ধ হয় না, সেই জন্য হালকাভাবে আপনি একটুখানি কড়াইয়ে তেল দিয়ে সেদ্ধ আলুগুলোকে জাস্ট একটু নাড়িয়ে নেবেন। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আলু যে কোনোভাবে ভেঙে যেতে পারে। আর সেদ্ধ করার সময় অতি অবশ্যই কিন্তু হলুদ আর নুন দিতে ভুলবেন না, কারণ হলুদ আর নুন না দিলে কিন্তু আলুর কালারটা আসবে না, প্লাস হচ্ছে গিয়ে লবণটাও ভেতরে ঢুকবে না। সেক্ষেত্রে হালকা হাতে করবো আমরা। সো গাইস, রান্নাঘরে তো রান্না চলছে, আমার গিন্নি রান্না করছেন। আমি আজকে ক্যামেরাম্যান, বুঝতেই পারছেন। তো সেখানে আমার অ্যাক্টিভিটি অনেকটা কম আজকে আর কি, আর পুরোটাই তো ওরই অ্যাক্টিভিটি। যাই হোক, আমি শুধু বাজারটুকু করেছি মাত্র। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে চিকেনটা, যেটা বিরিয়ানির যে চিকেনটা হবে সেই চিকেনটাকে এবার আমরা রেডি করব। কড়াইয়ে তেল অলরেডি আছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ চিনির দানা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা তারপর দিতে হবে। তার আগে আমার যে অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে রসুন বাটা দিচ্ছি, কারণ অলরেডি ম্যারিনেশনে যেহেতু দেওয়া আছে রসুন বাটা। এর মধ্যে ছিল কিছুটা আদা বাটা, এর মধ্যে আমি জিরে গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। এই আদা বাটা আর জিরে গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণ নুন দেবো, খুব বেশি একটা নয়, তার কারণ অলরেডি ম্যারিনেশনের সময় আমি কিছুটা নুন ব্যবহার করেছি। গ্যাস ওভেনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। এই মশলাটা একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটা কথা এক্ষেত্রে বলে রাখি, ম্যারিনেশনের টাইম পিরিয়ড যত বাড়বে তত কিন্তু চিকেনটা ভালো হবে। আমার ক্ষেত্রে আজকে মোটামুটি 45 মিনিটস মতো চিকেন ম্যারিনেশন হয়েছে। মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তো রাখতে হবেই। তার বেশিও যদি সময় আপনারা পান, আমি বলবো সেক্ষেত্রে আপনি বেশি সময় ম্যারিনেট করে রাখবেন। যতক্ষণ চিকেন ম্যারিনেশন করা যায় ততটাই কিন্তু ভালো। এবার দেখুন, আমি এই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল যেটা বিরিয়ানির জন্য হবে, সেই চিকেনটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা সম্পূর্ণভাবে এর মধ্যে দিয়ে দেবো। মশলার বাটি থেকে মশলা আমি সম্পূর্ণভাবে নিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করব। মাংসটা সম্পূর্ণভাবে কষা হবে। চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, দেখুন ভালো করে একটুখানি চিকেন থেকে কিন্তু অলরেডি তেল কিন্তু বেরিয়ে গেছে মশলা থেকে। একটু গ্রেভি যেরকম রেখেছি আর কি, এরকমই কিন্তু রাখতে হবে, কারণ আপনি যখন বিরিয়ানিটা করবেন তখন এই মশলাটার সাথেই কিন্তু ভাতটা কিন্তু বয়েল হবে। সুতরাং সামান্য একটু মশলা
একটু গ্রেভি কিন্তু আমরা রেখে দেবো। এই কন্ডিশনে এবার আমরা চিকেনটাকে নামিয়ে নেব। তারপর আমরা চিকেন চাপটা করব, তার আগে আমি চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটা মোটামুটি পুরো রেডি, খুব সুন্দর কালার হয়েছে আর দারুণ স্মেলও আসছে। এবার চলুন, চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, দেখুন তেলও বেরিয়ে গেছে। এবার কিন্তু চিকেন চাপ করব এবং সেক্ষেত্রে এখানে দেখুন চিকেনের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তেলটাও দেখুন খুব সুন্দরভাবে বেরিয়েছে। এই অবস্থাতেই আমি নামিয়ে নিয়ে এবার চিকেন চাপ করব। চিকেন চাপের ক্ষেত্রে সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা, এই যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম না, এই চিকেনগুলোকে শুধু চিকেনগুলোকে নিয়ে একটু ফ্রাই করতে হবে। দেখুন তার আগে কড়াইয়ে আমি তেল দিয়েছি, সাদা তেল, আর তার মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন, যেহেতু মানুষের এখন হজম শক্তি কমে গেছে সেই জন্য। আর আমি নিজেও পুরো ঘিয়ে করা প্রেফার করি না, একটু সাদা তেল আর ঘিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ঠিক দেখুন এইভাবে নিয়ে কিন্তু আমি এখানে দেবো। প্রত্যেকটা চিকেনকে আমি দেখুন মশলার গা থেকে নিয়ে কিন্তু এইভাবে নিয়ে আগে চিকেনগুলোকে কিন্তু ফ্রাই করবো। মশলা কিন্তু আমি দেবো না, শুধু চিকেনগুলোকে নিয়ে আমি আগে প্রথমে ফ্রাই করে নেবো। তারপর কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আবার গ্রেভিটা পরে করবো। তার আগে শুধু চিকেনটাকে আমাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এক্ষেত্রেও ম্যারিনেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যারিনেশন যত বেশি হবে তত কিন্তু আপনার সেক্ষেত্রে চিকেনের ভেতর মশলা খুব ভালোভাবে ঢুকবে। ম্যারিনেশন আগে বেশি করে করার চেষ্টা করবেন। পুরো চিকেনটাই যদি একবারে হয় দিয়ে দেবেন, আর যদি মনে হয় না দুবারে দেবো সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চিকেনটা যেন ভালো করে ফ্রাই হয়। এরপর আমি মশলাটা করব। চিকেনগুলো দেখুন আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভেজে তুলে নিয়েছি চিকেনগুলোকে। চিকেনগুলো খুব সুন্দরভাবে বয়েলও হয়ে গেছে অলমোস্ট। এবার আমি তৈরি করবো এর গ্রেভিটা। এর গ্রেভিটার জন্য দেখুন আমি একটুখানি না শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় আমি এর মধ্যে এই যে গ্রেভিটা ছিল দেখুন এটাকে আমি এর মধ্যে দিচ্ছি। পুরো গ্রেভিটা সম্পূর্ণভাবে এতে দিয়ে দেবেন, সম্পূর্ণভাবে। প্রয়োজনে বাটিটা একটুখানি জল বুলিয়ে সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। চিকেন চাপের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওর যে গ্রেভিটা যদি খুব ভালো করে হয় তাহলে কিন্তু মাংসর টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এই যে আমি জলটা ধুয়ে নিলাম বাটিতে, আমি কিন্তু এটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিই। এবার দেখুন এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, একটু কষতে হবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো আমি আবার এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে সেই জন্য আমাকে কিন্তু এর পেছনে খুব বেশি আর কসরত করতে হবে না, সামান্য পরিমাণে করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন চিকেন চাপের গ্রেভিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে আসছে। এবার যেহেতু পাতলা আছে আর বেশি পাতলা নেই সেই জন্য আমি এর মধ্যে কিন্তু চিকেনটাকে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনটাকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে আর একটু ফোটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। তাহলে রেডি আমাদের চিকেন চাপ। স্মেল অসাধারণ বেরোচ্ছে। কিরকম স্মেল বেরোচ্ছে? দারুণ গন্ধ বেরোচ্ছে বলছে তো নাকি দারুণ। আমি জানি না কি হচ্ছে। আর আমি যদিও অলরেডি 1 চামচ শিফট করে দেখলাম এখনই, খুব সুন্দর টেস্ট হয়েছে। পুরো রান্নাটা হলে তো একদম পুরো জমে যাবে। একদম কমপ্লিট রান্নাটা হলে বোঝা যাবে। আমি একটু ওইগুলোকে ডিপ করে দিলাম চিকেনগুলোকে সম্পূর্ণভাবে। এবার চিকেনটা আরেকটু জাস্ট ফুটে একটু গ্রেভিটা টাইট হয়ে যাবে, সেই অবস্থাতে আমি এটাকে নামিয়ে দেবো। তখনই কমপ্লিট এটাকে বলা হয় চিকেন চাপ। রেডি হয়ে যাবে আমাদের চিকেন চাপ। তারপর আমরা বিরিয়ানির ভাতটা করব। তাহলে মোটামুটি বলা চলে 70% কভার হয়েছে, আর বাকি 30% আর বাকি আছে। তাহলেই এটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার বিরিয়ানির যে ভাতটা রান্না হবে সেটার জন্য দেখুন আমি জল দিয়ে দিয়েছি। জলটা অলমোস্ট গরমও হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার এই গরম জলের মধ্যে না আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেমন মনে করুন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখুন তেজপাতা, বেশ কয়েকটা তেজপাতা আছে।
তেজপাতাটা দিয়ে দেবো, এটা কাঠি ছিল এর মধ্যে, যাই হোক তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে দেখুন এখানে একটু রয়েছে জয়িত্রী, জয়িত্রীটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা, ফ্লেভারটা আসার জন্য, এসেন্সটা যাতে ভালো করে পাই। জায়ফলটা আমি একটু হাফ ডাস্ট করে নিয়েছি, মানে এইভাবে ভেঙে নেবেন জাস্ট, তাতে স্মেলটা প্রপারলি আসবে। দিয়ে দিলাম একটা, মানে একটা কিছুটা কম আর কি, কিছু গোটা গরম মশলা এখানে ছিল সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর সামান্য পরিমাণে যেটা দেব সেটা হচ্ছে সাজিরে বা নর্মাল জিরেও নিতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই। সাজিরেও দিতে পারেন, নর্মাল জিরেও দিতে পারেন, সেরকম কিছু অসুবিধা এর মধ্যে হবে না। এবার দেখুন এইগুলো দিয়ে দেওয়ার পর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে, এই ভাতের মধ্যে ভাতগুলো যাতে পরস্পরের থেকে আলাদা থাকে সেই জন্য আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ সাদা তেল আমি অ্যাড করলাম, খুব সামান্য পরিমাণ সাদা তেল, জাস্ট যাতে ভাতগুলো যাতে পরস্পর ডিটাচ থাকে, চালগুলো যাতে লেগে না যায়। এবার একটু নাড়িয়ে দিলাম আমি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভাতের চালটা আমি এখানে প্রায় 250 গ্রাম মতো বিরিয়ানি চাল নিয়েছি। আমার প্রতিদেবতা বলেছেন রাতের জন্য রাখবে, রাতের জন্য রাখবে, বহুবার বলেছেন, যাই হোক সেই জন্য এটা নেওয়া, দুবেলার জন্যই করা। তো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা, এটা এখানে প্রায় বলা চলে বেশ কিছুটা ভিজেই গেছে, তো সেই জন্য আমাকে কিন্তু খুব বেশি আর ফোটাতে হবে না। এবার আমি চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর অতি অবশ্যই কিন্তু যখন করবেন তখন কিন্তু এই চালের মধ্যে সামান্য একটু লবণ দিতে ভুলবেন না। চালটা গরম জলে ছেড়ে দেওয়ার পর তারপর কিন্তু অতি অবশ্যই এর মধ্যে কিছুটা কিন্তু লবণ কিন্তু দেবেন। আর চাল কিন্তু বারবার বলি বিরিয়ানির ক্ষেত্রে 70% বয়েল করবেন, বাকি বয়েলিংটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কিন্তু যখন স্টিমে থাকবে তখন কিন্তু হয়ে যায়। আর এইসব চালগুলো কি বলুন তো খুব সুখী চাল, মানে আপনি ওর ওপর যদি খুব বেশি অত্যাচার করেন তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। ওই দিকের কড়াইয়ে আমার প্রতিদেবতা একবার দেখালেন চিকেন চাপটা একটু বয়েল হচ্ছে, ওটা আমি দেখাবো নামানোর সময়। তার আগে যেহেতু বিরিয়ানির জলটা, চালের জলটা গরম হয়ে গেছে তাই একটু দিয়ে দিলাম। 70% জাস্ট বয়েল হবে চালটা, তার বেশি কিন্তু নয়। সুন্দরভাবে কিন্তু একটু নাড়িয়ে দিলাম। আর যেটা বললাম একটু লবণ কিন্তু এর মধ্যে অতি অবশ্যই দেবেন। এই যে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ তা না হলে পরবর্তীতে না ভাতটা একটু লবণহীন, কারণ সব জায়গায় মশলাগুলো সমানভাবে যায় না, তো একটু মনে হয় যেন কেমন যেন লবণহীন। কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই, কারণ চালটা যাতে বয়েল হয়ে খুব বেশি না বয়েল হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগবে না, জাস্ট 2-3 ফুট হলেই আমি নামিয়ে দেবো, সেই জন্য আমি ওপেনই রাখছি এটাকে। আর স্টিমটা কিন্তু ফুল দিয়ে দিলাম। আচ্ছা এবার চলুন আমি জাস্ট যেটা করছিলাম সেটা চিকেন চাপটা একটুখানি দেখিয়ে দিই। দেখুন হয়ে গেছে, এটা পুরোপুরি কমপ্লিট। এবার কিন্তু আমি এটাকে সম্পূর্ণভাবে নামিয়ে ফেলবো। বুঝতে পারছেন গ্রেভিটা কতটা ঠিক করেছি, অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং চিকেনগুলো সম্পূর্ণ বয়েল হয়েছে। ও অসাধারণ ঘিয়ের একটা স্মেল বেরোচ্ছে, দারুণ লাগছে। তো যাই হোক এবার আমি চিকেন চাপটা এই অবস্থাতে নামিয়ে ফেলবো। দেখুন ভাতটা সেদ্ধ করে আমি কিন্তু ভাতের পুরো একদম ফ্যানটা কিন্তু গেলে নিয়েছি, একদম ভাতগুলো দেখুন খুব সুন্দর হয়ে আছে এবং ভাতের মানে একটার গায়ে আরেকটা কিন্তু লাগেনি। 70% যেমন বলেছিলাম বয়েল করতে, ঠিক সেরকমভাবেই বয়েল করে নেবেন, এতে ভাতটা মানে আবারও তো বয়েল হবে, সেই কারণে যাতে ঠিকঠাক থাকে আর কি। এবার দেখুন আমি এখানে যেটা করেছি, আমি একটা ননস্টিকের একটা ফ্রাইং প্যান নিয়েছি। এই ননস্টিকের ফ্রাইং প্যান নেওয়ার কারণটা কি, ননস্টিকের ফ্রাইং প্যান নেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানি করার সময় না অনেক সময় দেখা যায় তলাতে লেগে যায়, তো এই ননস্টিক হলে সেক্ষেত্রে সেই সমস্যাটা থাকে না। এবার হয়তো অনেকের ক্ষেত্রে অনেক সময় বাড়িতে থাকে না, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে করেন তাহলে সাফিসিয়েন্ট পরিমাণ অয়েলি সাবস্টেন্স, সেটা ঘি হতে পারে বা সাদা তেল, ঘিটা দিলে একটু গন্ধটা ভালো লাগে এই আর কি, সেটা দিয়ে ভালোভাবে জায়গাটাকে কিন্তু বুলিয়ে নেবেন যে কড়াই বা পাত্রে করবেন। আমি তবুও এটা ননস্টিক হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু সামান্য পরিমাণ একটু ঘি দিয়েছি, গন্ধটা যাতে সুন্দর হয় তার জন্য। এবার দেখুন যেটা করব সেটা হচ্ছে গিয়ে লেয়ারিংটাই হচ্ছে আসল জিনিস।
লেয়ারিংটা দেখুন, প্রথম যেটা করব আমি কিন্তু একদম মানে গ্যাস ওভেনের আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছি, আপনারাও কিন্তু সেটাই করবেন, একদম কমিয়ে রাখবেন। এবার দেখুন আমি লেয়ারিংটা কিভাবে করছি। লেয়ারিং করার জন্য প্রথম আমি কিন্তু সামান্য পরিমাণ ভাত এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, আস্তে আস্তে একটু স্প্রেড করে দেবেন। যটা লেয়ার করবেন সেই অনুযায়ী আপনি ভাগ করে নেবেন, ভাতটাকে 2 কি 3টে লেয়ার যেমন করবেন সেই অনুযায়ী কিন্তু ভাতটাকে ভাগ করে নেবেন। এবার আমরা যেহেতু 2 জন ব্যক্তি আছি সেই জন্য আমি চেষ্টা করছি ভাতটাকে 2টো লেয়ারে ভাগ করতে। আপনারা যদি বেশি জন থাকেন সেক্ষেত্রে ভাতটাকে আর একটু বেশিও দিতে পারেন, মানে লেয়ারের সংখ্যাটা একটু বাড়াতে পারেন। এবার আমি এর মধ্যে যেটা দেব, আলু দিচ্ছি, অবশ্যই বেরেস্তা দিচ্ছি, বেরেস্তাটা যেহেতু 2টো লেয়ার করব সেই জন্য সেই অনুযায়ী ভাগ করে নিয়েছি। এরপর দেব চিকেন, যে কষা চিকেনটা ছিল সেই চিকেনটা কিন্তু এবার দিয়ে দিলাম। চিকেনের মশলাটাও একটু দিয়ে দেবেন, তাতে স্বাদটা ভালো আসবে। কিছুটা মশলা আমি এখানে দিলাম, আবার কিছুটা মশলা আমি কিন্তু একদম আপার লেয়ারে দেবো। সমস্ত যা থাকবে সেটাকে সমান পরিমাণে আপনি চেষ্টা করবেন ডিস্ট্রিবিউট করতে। এবার যেটা আসল জিনিস বিরিয়ানির, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। দেখুন বিরিয়ানি মশলা, সানরাইজের বিরিয়ানি মশলা, এটা সামান্য পরিমাণে দিলাম। এর মধ্যে আমি দেব দেখুন রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার না মানে যে যেমন পছন্দ করেন সে সেইভাবে দেবেন। আমি যেহেতু খুব একটা বিশেষ গন্ধ পছন্দ করি না, আমি খুব সামান্য দিচ্ছি, খুবই সামান্য যাকে বলে, একদম সামান্য দিলাম। তারপর হচ্ছে গিয়ে কেওড়া জল, কেওড়া জলটাও ঠিক তাই, আপনার যেরকম ভালো লাগে ঠিক সেই অনুযায়ী দেবেন জিনিসগুলো। এগুলোতে কোনো বাধ্যবাধকতা নেই যে এটা দিতেই হবে এই পরিমাণে, না হলে হবে না, টেস্ট ভালো হবে না, তা নয়, কারণ প্রত্যেকের ব্যক্তিগত স্বাদ আলাদা আলাদা হয়। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে মিঠা আতর। এটা তো আরও সামান্য দেবো, কারণ মিঠা আতরের গন্ধটা স্পেশালি বিরিয়ানির জন্য দেওয়া, কিন্তু আমি বা আমার কর্তা কেউই আবার সেরকমভাবে জাস্ট 2 ফোঁটা 3 ফোঁটা দিয়ে দিলাম, কারণ আবার একটা লেয়ার হবে, সেখানে আবার দিতে হবে এই একই জিনিস। দেখুন আবার একটা লেয়ারিং করছি আমি। বিরিয়ানির ক্ষেত্রে লেয়ারিংটা হচ্ছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই খেয়াল রাখবেন সমস্ত জিনিসগুলো যাতে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। এটা আমি বারংবার বলছি, কারণ দেখা যায় কোনো ক্ষেত্রে কোনো জিনিসটা এখানে বেশি ওখানে কম, এই জিনিসগুলো হলো। আবার আমি আগের মতোই ঠিক বেরেস্তাটা দিচ্ছি, বাকি আলুগুলো দিলাম। এবার আমরা যেহেতু আজকে দিনে ডিমটা খাবো সেই জন্য ডিমটা আমি টপ লেভেলে দিয়েছি। ডিম যেহেতু দিনে খাবো সেই জন্য ডিমটা একদম টপ লেয়ারে দিলাম। চিকেন, বাকি চিকেনটা দিয়ে দিতে হবে। আর গ্যাস কিন্তু একদম কমানো থাকবে, একদম গ্যাসের আঁচ কিন্তু এক্ষেত্রে বাড়ানো যাবে না। আবারও একই রকম ভাবে পরিমাণ মতো কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর একটা জিনিস আপনারা বলতে পারেন, যেটা হচ্ছে গিয়ে মানে গরম মশলা। এই গরম মশলাটা না আমি নিজে ব্যক্তিগতভাবে খুব একটা ফেভার করি না বলে আমি ঠিক মানে অত্যধিক গরম মশলার গন্ধ হয়ে গেলে পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে, আবার শরীরটাও ভালো থাকে না, এমনিই তো পেট রোগা মানুষ, তারপর আর কি এত কিছু পড়ছে। তো গরম মশলাটা আমি রান্নার সময়, মাংস রান্নার সময় যেহেতু সাফিসিয়েন্ট পরিমাণে দিয়েছি সেই জন্য আমি আর গরম মশলাটা এখানে ইউটিলাইজ করছি না। কিন্তু আপনারা যদি চান, আবার মিঠা আতর দিচ্ছি,
আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই গরম মশলা কিন্তু ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যে যেটা ভালোবাসবেন, যেরকম পরিমাণে ভালোবাসবেন সে সেটা দেবেন। বাকি যে ভাতটুকু ছিল সেইটুকু দিয়ে আমি ওপর থেকে জাস্ট একটা লেয়ার করে দিলাম। কেন বাকি ভাতটার জন্য আরেকটু লেয়ার করলাম সেটার কারণটা আমি বলছি, কারণ এখনও বিরিয়ানির একটা জিনিস বাকি রয়ে গেছে। ও অসাধারণ গন্ধ পাচ্ছ তুমি? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর না, মানে বিরিয়ানির মানে হচ্ছে এই স্পেশাল গন্ধ। ও অসাধারণ লাগে, অসাধারণ, কি বলবো, মানে স্বর্গসুখের মতো লাগে। নিজেই করছি, নিজেই নিজের ভাত পিটাচ্ছি। যাই হোক, দেখুন আমি যেটা করেছিলাম কিছুক্ষণ আগে, আমি কেশরটাকে না দুধে গুলে রেখেছিলাম। কেশরটাকে একটু ওপর থেকে, টোটাল কেশরটাই আমি কিন্তু ছড়িয়ে দেবো এখানে। হ্যাঁ, কেশরটাকে আমি দুধে গুলে রেখে দিয়েছিলাম। কেশরটাকে দিলে অ্যাকচুয়ালি বিরিয়ানির যে কালার, সেই কালারটা সুন্দরভাবে আসে। পাশে পড়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কেশর দেবেন কি দেবেন না সেটাও অপশনাল, মনে হলে দেবেন। কিন্তু কি বলুন তো, এই বিরিয়ানি তো প্রতিদিন আমরা খাই না, যেহেতু মাঝে সাঝে করা, সেই জন্য একটু দিলে ভালো লাগে এই আর কি। এবার আমি লিডটা ঢাকা দিয়ে দেবো। দেখুন লিডের এই জায়গাটার যে পোর্টটা থাকে, আমি কি করেছি, কিছু হাতের কাছে তাড়াহুড়ো করে পেলাম না, একটু আলুর কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আপনারা না এক্ষেত্রে যদি মনে করেন একটু আটাকে মেখে ওর মধ্যে দিয়ে দিতে পারেন, বা অন্য যে কোনো জিনিস আর কি, যাতে টাইট হয়ে স্টিমটা যাতে না বেরোয়, ব্যাস দিয়ে দিলাম। এটা মোটামুটি 20 to 25 মিনিটস স্টিমটাকে সামান্য বাড়াবেন, খুব সামান্য, একদম বেশি বাড়াবেন না কিন্তু, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে। 20 to 25 মিনিটস এই স্টিমে থাকবে। স্টিম থেকে তারপর কিন্তু আপনি, যেহেতু এটা ট্রান্সফারেবল লিডটা, আমি সবটাই দেখতে পাচ্ছি বাইরে থেকে কি ঘটছে, তো আমি ওই 20 মিনিটস পর একবার দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। যেটুকু সময় স্টিমটা হচ্ছিল সেইটুকু সময় আমি স্নানটা সেরে নিলাম। অসাধারণ স্মেল বেরিয়েছে, দেখুন এখনো স্টিমটা বেরোচ্ছে, এখন স্টিমটা বেরোচ্ছে, এখন দেখুন স্টিমটা বেরোচ্ছে, আর অসাধারণ সমস্ত, মানে বিরিয়ানির পিওর গন্ধ একদম, মানে অসাধারণ লুকও হয়েছে। মানে বিরিয়ানির লুক টেস্ট কমপ্লিট, একদম উই আর টু মাচ এক্সাইটেড। দেখুন খুব সুন্দর হয়েছে জিনিসটা, খুবই সুন্দর, বেশ বয়েলগুলো খুব সুন্দর হয়েছে। এবার পরিবেশন করব এবং তারপর আমাদের ভোজন পর্ব। খেতে খেতে আমরা আপনাদের সামনে আবার আসছি। আমাদের স্নান কমপ্লিট, আমরা খাবারের থালা সাজিয়ে বসে পড়েছি। এবার আজকে তো পরীক্ষা দিলাম আমি, এবার পরীক্ষার ফলাফল কেমন হবে সেটার জন্য আমার এক্সপার্ট রয়েছেন, দেখা যাক, টেস্ট করবেন। খাবার অলরেডি এখানে পড়ে গেছে। হ্যাঁ, একটা বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি, আর এটা তার পাশে তো রয়েছে, এটা হচ্ছে চিকেন চাপ, তার সাথে একটু স্যালাড আছে, একটু স্যালাডও রয়েছে। আর হ্যাঁ, একটু টক দই না হয়েছে, রায়তা বানানোর আর পুরো সময় হয়নি। একদম টিপিক্যাল গ্রিন স্যালাড এটা রয়েছে, তার সাথে একটু জাস্ট একটু টক দইয়ের, এটা কি করেছো? টক দই না হয়েছে, প্লেন টক। রায়তা করার আর সময় পাইনি, রায়তা কারণ করার সময় দেরি হয়ে পাইনি। গেছিল অনেকটাই। তো এবার ও আমাকে বলছে প্রথম খেয়ে বলছে এটা কেমন হয়েছে দেখতে। দেখা যাক, আমি খাচ্ছি, শুরু করছি। ভালো, কিন্তু রেস্টুরেন্টের মতো হয়নি। বলছে রেস্টুরেন্টের মতো হয়নি, কি আশ্চর্য ব্যাপার, এত কষ্ট করে করলাম। না না, আমি সেটা বলছি না, আমি রেস্টুরেন্টের মতো হয়নি মানে এটা কখনোই বলছি না যে রেস্টুরেন্ট থেকে বাজে হয়েছে। রেস্টুরেন্ট থেকে অনেক আচ্ছা, ভালো হয়েছে, মানে হচ্ছে রেস্টুরেন্টের থেকে ভালো হয়েছে বলছে। আচ্ছা আচ্ছা, চিকেন চাপটা একটু খেয়ে দেখি। চিকেন চাপটা অবশ্যই, দেখো দেখো কেমন হয়েছে। চিকেন চাপটা একটু খেয়ে দেখি। অসাধারণ, ফাটাফাটি। থ্যাংক ইউ। আমি লাস্ট চিকেন চাপ খেয়েছিলাম কলকাতার সৌরভসে, কিন্তু সেখানে যে চিকেন চাপটা খেয়েছিলাম, চিকেনের গা দিয়ে যে গ্রেভিটা গা দিয়ে ঝরে ঝরে পড়ছিল, কিন্তু এই চিকেনটা দেখুন, এই চিকেনটা কিন্তু গ্রেভি লেগে রয়েছে, কিন্তু গ্রেভি কিন্তু পড়ছে না ঝরে ঝরে, ঠিক আছে? সো এটা একদম টিপিক্যাল চিকেন চাপই হয়েছে। তো অসাধারণ টেস্ট, মানে কিছু বলার নেই। চিকেন চাপও বলছে ভালো হয়েছে, বিরিয়ানি নাকি হয়েছে, যাই হোক। বিরিয়ানির মাংসটা একটু খেয়ে দেখি। দারুণ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে
অসম গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি, অসম। তার মানে আমি পরীক্ষায় একদম ফাটাফাটি ডিস্টিংশন হয়েছে নিয়ে পুরো। পাশ করে গেছি। তো বন্ধুরা Thank you so তোমরাও much. বাড়িতে ওয়েলকাম। তোমরাও প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কার কীরকম লাগলো। আর তোমরাও বাড়িতে প্রত্যেকে ঝটপট চেষ্টা করো। আর চেষ্টা করে যদি মনে হয় কোনোদিন আমাদের ইনভাইট করবে তাহলে কিন্তু ভুলো না, তোমরাও যদি বিরিয়ানি খেতে চাও তাহলে আমাকেও জানিও। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবার শেষে আবারও একটা কথা বলছি, আমাদের চ্যানেল যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমাদের প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে যাবে। আর এবার সত্যি কথা বলতে ও খাচ্ছে তো আমি না ঠিক ওয়েট করতে পারছি না, বুঝলে, আমিও মানে প্রচণ্ড মানে পারছি না। তো যাই হোক, ভালো থেকো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।